নমস্কার, সিনিকার পক্ষ থেকে সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। বেশ কয়েক সপ্তাহ পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গত কয়েক সপ্তাহ পারিবারিক কিছু কারণে আপনাদের সঙ্গে নিয়মিত যে যোগাযোগটা থাকে সেটা থাকেনি, কিন্তু সানডে স্পেশাল ক্লাস মোটামুটিভাবে চলছিল এবং সেখানে যেহেতু আমি তাদের সাথে একদম কমিটমেন্ট করা যে আমি তাদের কাছে আসবই, তাই তাদের সাপ্তাহিক ভিডিওতে একটু সমস্যা হলেও আমি গ্রুপে যুক্ত ছিলাম এবং সেই মতো করে আপডেট দিচ্ছিলাম। কিন্তু এখানে ওপেন টু অল যা ভিডিও রয়েছে সেইগুলোতে আমি সেইভাবে আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারিনি। তো সে যাই হোক, এবার থেকে আশা করছি আর অসুবিধা আগামী দিনে হবে না। কিন্তু এই সবকিছুর মধ্যে আমি যে কদিন যুক্ত হতে মোটামুটি পারলাম না, সেই সময়ের মধ্যে কিন্তু বাজার অনেক কিছু দেখিয়ে দিল। যখন চারিদিক দেখুন নর্মাল ছিল, সবকিছু স্বাভাবিক ছিল, সেই সময় দাঁড়িয়ে বাজারে কারেকশন শুরু হলো। যে মুহূর্তে পাকিস্তানের উপরে হাঙ্গামা শুরু হলো, সেই মুহূর্তের কিছু আগে থেকে বাজার ঘুরে গেল এবং বাজার ওপরে চলে আসলো। এ নিয়ে আমি একটা ছোট শর্ট ভিডিও বানিয়ে দিয়েছিলাম তখন কয়েকদিন আগেই। তো তাতে বলেই দিয়েছিলাম যে বাজার এরকমই হয়, শেয়ার বাজারে প্রফিট করতে গেলে আপনাদেরকে এই বিষয়গুলোকে মাথায় রেখে কাজে নামতে হবে, তাহলেই শেয়ার বাজারে প্রফিট করতে পারবেন। কারণ জিও পলিটিক্যাল টেনশন, তাতে কি ইম্প্যাক্ট পড়বে বাজারে, এই সব কিছু যদি আপনার মাথায় না থাকে তাহলে কিন্তু আপনি বাজারকে অ্যানালাইজ করতে পারবেন না। যেমন একটা জিনিস ধরুন, যদি সত্যি পাকিস্তান বা বাংলাদেশ এরকম দেশের সঙ্গে ভারতের যদি যুদ্ধ করতে হয়, তাহলে কিন্তু ভারতের বাজার আগে থাকতে অনেকটা ক্র্যাশ হবে এবং ক্র্যাশ হবে। আমাদের বাজারে তো ক্র্যাশ হয়নি, একটা আহ মিড টার্মের ডাউন ট্রেন্ড চলছিল, কিন্তু ক্র্যাশ বলতে যেটা বোঝায়, যেটা করোনার সময় হয়েছিল, সেই জাতীয় ফল কিন্তু বাজারে আসতে পারে যদি পাকিস্তান বা বাংলাদেশের সাথে ভারতকে যুদ্ধ করতে হয়। তার কারণ এটা যথেষ্ট সম্মানের। ভারতের মতো দেশ, এতটা শক্তিশালী দেশ, সেই দেশকে যদি পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে বোঝাতে হয় যে তাদের অ্যাকচুয়াল জায়গা কোথায়, সেটা কিন্তু ভারতের জন্য যথেষ্ট লজ্জার এবং এটার ইম্প্যাক্ট ইকোনমির ওপরে পড়ে। কিন্তু ভারত যথারীতি কূটনৈতিকভাবে খুব ভালোই কাজ করেছে এবং পাকিস্তানকে যেভাবে টাইট দিয়েছে তাতে অতটা খুশি না হলেও, তার কারণ আরো অনেক কিছু করা যেত, আরো অনেক কিছু করার দরকারও ছিল। ঠিক যেমনটা বাংলাদেশের সাধারণ মানুষ এখন কিন্তু অলরেডি চিৎকার করা শুরু করে দিয়েছে, যারা কদিন আগে পর্যন্ত মোদি চুর, ভারত চুর বলে ভিডিও বানাচ্ছিল, তারা কিন্তু এই মুহূর্তে বলছে যে এতটা বাড়াবাড়ি না করলেই হতো। তার কারণ তারা বুঝতে পেরেছে লাথিটা পেটে পড়েছে। তো পাকিস্তানেও সেই একই ধরনের মানুষেরাও, কিন্তু পাকিস্তান বাংলাদেশকে যদিও পচে না, কিন্তু বাংলাদেশ ওদেরকে নিজের বাবা ভাবে। কিন্তু পাকিস্তানকেও একইভাবে টাইট দেওয়াটা যথেষ্ট দরকার ছিল, আরো একটু বেশি ইকোনমিক ক্ষতি করার দরকার ছিল। কিন্তু একটা কথা ভালো লেগেছে, অপারেশন সিঁদুর কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি, সুতরাং তার ইম্প্যাক্টটা এখনো বেশি আসবে। যুদ্ধ মানে যে শুধুমাত্র গাদা বন্দুক নিয়ে দৌড়ে যাওয়া তা না, এটা বাংলাদেশের লোকেরা মনে করে। 303 রাইফেল নিয়ে তারা বোফোর্সের সামনে দাঁড়াতে পারে, কারণ তাদের কাছে অনেক কিছু রয়েছে যেগুলো ওদের রিলস বা ভিডিওয়ে দেখা যায়। কিন্তু সে করলে তো আর আমাদের প্রফিট আসবে না, আমাদের আমাদের বাজারকে নিয়ে চিন্তা করতে হবে। এবং আমাদের বাজারকে নিয়ে চিন্তা করার মাঝে মাঝে এই কথাগুলো মাথায় রাখতে হয় যে চারপাশের দেশগুলো কি ভাবছে, কিভাবে তাদের সাথে আমরা চলছি, ইত্যাদি ইত্যাদি। আমাদের আরো একটু বেশি স্ট্রিক্ট হয়ে চললে কিন্তু সামনের দিনে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে আরো বেশি উন্নতি হবে। তো চলুন আমরা চার্ট দেখে আজকে আবার আমাদের যাত্রা শুরু করি। তবে হ্যাঁ, তার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ। আমি আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাতে যে যে স্টক দেখাবো বা ইন্ডেক্স দেখাবো, তাতে যে লেভেলগুলো উল্লেখ করব, সেগুলো আমার ব্যক্তিগত ট্রেডিং লেভেল। আমি সেই লেভেলগুলোকে মেনটেন করে ট্রেড করি। আমি যেভাবে ট্রেড করব বা আমি যেভাবে ট্রেড করছি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরি। এখানে কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নেই। আমার কথায় অনুপ্রাণিত হয়ে কখনোই কিন্তু শেয়ার বাজারের মতো জায়গায় বিনিয়োগ করবেন না। কারণ এখানে আপনার যদি উপযুক্ত নলেজ না থাকে এবং উপযুক্ত প্রশিক্ষণ যদি আপনার না নেওয়া থাকে, তাহলে শেয়ার বাজার থেকে প্রফিট করা শুধু যে কষ্টসাধ্য তা না, এক প্রকার দুষ্করও বটে। কারণ দেখেছেন, যখন বাজারে সবাই একদম নেগেটিভ হয়ে গেল যে যুদ্ধ লেগেছে, এবার তো বাজার শেষ, বাজার তো এবার নেমে আসবে, বাংলাদেশে যেরকম যুদ্ধ না হয়ে বাজার নেমে আসলো, এখানে কিন্তু উল্টোটা হলো, বাজার বেড়ে গেল। তো এই জিনিসগুলোকে খেয়াল রেখে আপনাকে যথেষ্ট শান্তিপূর্ণভাবে বসে কোন কথার ইম্প্যাক্ট কি হয়, যেমন ডোনাল্ড ট্রাম্পের একটা একটা টুইটের ইম্প্যাক্টে কিন্তু বাজার থেকে প্রচুর টাকা উঠে যায় বা প্রচুর টাকা বেড়ে যায়। তো এই সমস্ত কিছু মাথায় রেখে আপনাকে যখন ট্রেডিং করতে হবে, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া করা সম্ভব নয়। তো চলুন এবার আমরা শুরু করি আমাদের আজকের যাত্রা।
আমরা আজকে নিফটিকে দিয়ে আমাদের যাত্রা শুরু করছি। দেখুন নিফটি বহু আগে কাটা এই দাগ, যখন নিফটি এখান থেকে উপরে উঠে এরকম নিচে নেমে এখানে সাপোর্ট নিয়েছিল, আমি তখন এই দাগটা এখানে কেটে দিয়েছিলাম। এই দাগ কিন্তু এখান থেকে কেটে যখন নিচে নেমেছে, তারপরে নিচের এই দাগটা কাটা ছিল। এই সময় যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন তারা জানেন যে আমি এখানে বলছিলাম এক্স্যাক্ট আমাদের দাগে টাচ করে ওপরে গিয়েছিলাম, এবং ওপরে গিয়ে ঠিক সেই দাগের আশপাশেই ওখান থেকে আবার নেমে এসেছিল। তারপরে এই দাগে দাঁড়ানোর চেষ্টা করে নিচে আরেকটা দাগ কাটা ছিল, সেই দাগটাকেও এক্স্যাক্ট যেদিনকে প্রথমবার ফল হলো সেই দাগটাকে টাচ করলো, করে বাজার ঘুরে গেল। দ্বিতীয়বার কিন্তু নিউজ ইম্প্যাক্টে নিচে করলো, কিন্তু সেই যে র্যালিটা শুরু হলো সেই র্যালিটা হয়ে আপাতত এখানে এসে দাঁড়িয়েছে, যেটা ঠিক যেমন সাপোর্ট এখানটায় ছিল এখানে ঠিক তেমন রেজিস্ট্যান্সের কাজ করবে। অর্থাৎ এটা একটা শক্তিশালী রেজিস্ট্যান্স, এবং শক্তিশালী রেজিস্ট্যান্সকে যদি আমরা ডেইলি চার্টে যেটা দেখলাম, আরএসআই তো একদম পারফেক্টলি রয়েছে। আমরা উইকলি চার্টে একবার দেখে নেবো। উইকলি চার্টেও আরএসআই যথেষ্ট স্ট্রং রয়েছে, রিভার্সালের একটা সম্পূর্ণ সংকেত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এর ওপরে উইকলি ক্লোজিং এসেছে। এর ওপরে যেহেতু উইকলি ক্লোজিং এসছে, সুতরাং উইকলি ক্লোজিংটাকে আমরা যথেষ্ট বেশি পজিটিভ মনে করব। এর পরের সপ্তাহে যদি নিচে নামে, এর পরের সপ্তাহে যদি একটা লাল ক্যান্ডেল শুরু হয়ে নিচে নামে, তাহলে 1-2 সপ্তাহ নিচে নামবে এবং নিচে এই পর্যন্ত চলে আসবে। এই যে লোটা রয়েছে, মানে মোটামুটি ধরে নিন এই সাদা দাগ, অর্থাৎ 23 সেই 423 350 ওই রেঞ্জে নেমে আসবে। এখান থেকে অনেকটা নিচে, সেটা কয়েক সপ্তাহ ধরে নামতে হবে, আশা করছি 1-2 সপ্তাহ ধরে। কিন্তু যদি এখান থেকে নিচে নেমে সাস্টেন না করে, যদি এই সাদা দাগের উপরে টিকে যায়, তাহলে কিন্তু আমাদের বাজার রিসেন্ট টাইমে আবার নতুন হাই দেখতে চলেছে। আমরা 60 মিনিটের চার্টটাকে যদি একটু দেখি, তাহলে দেখবো 60 মিনিটের চার্ট এখানে একটা সুন্দর ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে। 60 মিনিটের চার্ট এখানে একটা সুন্দর ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে। এই যে ফ্ল্যাগ প্যাটার্নটা এখানটা তৈরি করেছে, এর ব্রেকআউট আশা করছি আগামী দিনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং এর ব্রেকআউটটা হলে তখন কিন্তু আমরা নতুন ভাবে আবার একটা হাই দেখতে পাবো। এবারে আমাদেরকে দেখতে হবে যে এর পরে কোন দিকে যাবে। যদি নিচের দিকে নামা শুরু হয়, তাহলে আমরা প্রাইমারি ভাবে কি দেখতে পাবো? প্রাইমারি ভাবে দেখতে পাবো যে 24,750-এ একটা কিন্তু সাপোর্ট আছে, সেটা এই গ্যাপের ঠিক ওপরে। 24,750-এ একটা সাপোর্ট আমরা এখানে পাবো, এবং 60 মিনিটের চার্টের আরএসআই যেটা বলছে হয়তো এই দাগের ওপরে গিয়ে উঠে গিয়ে তারপর 60 মিনিটের চার্টের কারেকশনকে কমপ্লিট করবে। কিন্তু এখান থেকে নিচে আসলে ওইটা হবে, যখন যেদিনকে এখান থেকে এই পর্যন্ত এসেছিল সেদিনকে আমি সবাইকে, আমাদের গ্রুপের সবাইকে বলে দিয়েছিলাম, বাজার যা ভাব দেখাচ্ছে তাতে কিন্তু বাজার এই 24,200-র আশপাশে চলে আসতে পারে। হয় এইখানটায় আসবে, অর্থাৎ এই 24,200, নয় এইখানটায় আসবে 24,150, এই লেভেলে নেমে আসতে পারে এইখানটায়। দিনটাকে আমি উল্লেখ করে দিই এখানে একবার। দিনটাকে উল্লেখ করে দিলে দেখা যাবে এই যে দিনটা, এই দিনটায় বলেছিলাম, কিন্তু সেটা আর করেনি বাজার। বাজার ওখান থেকে ঘুরে ওপরে চলে গিয়েছে। তো নিফটি তো আপাতত আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী গতি রেখেছে, এবং ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট হব অপেক্ষায়। নিফটি ব্যাংকে যদি আমরা দেখি, তুলনামূলক অনেক বেশি ভালো প্যাটার্ন তৈরি করেছে নিফটি ব্যাংকের। এই ঢালানের ব্রেকআউট হয়ে এখানে কনসলিডেট করেছে। এই অবস্থায় যদি এইটাকে কেটে ওপরে উঠে যায় একবার নিফটি ব্যাংক, তাহলে ভালো করে বুঝবেন এইখানটায় এর ওপরে উঠে যদি চলে যায়, যেহেতু এইটা ওঠার পরে এখান থেকে সোজা একটা পোল আবার হওয়ার সম্ভাবনা ছিল, সেটা হয়নি। তো এটা এক্সটেন্ডেড কারেকশন হয়েছে। তো এইবার যে নিফটি ব্যাংকের আর কি মুভটা হবে, সেটা একটা জবরদস্ত মুভ হতে পারে। তো এই সঙ্গে সঙ্গে আমাদের একবার এইচডিএফসি কে দেখার দরকার। এইচডিএফসির চার্ট বলছে একটা উপরের দিকে ঝাঁটাচ্ছে, মুভ হওয়ার সম্ভাবনা প্রবল। কোটাকের চার্টটা আমাদের একবার দেখতে হবে। কোটাককে দেখলে দেখতে পাবো, হ্যাঁ কোটাকের কিন্তু এই জায়গাটাকে কাটতে হবে, অর্থাৎ 21,100, আপনি রাউন্ড ফিগার 130 ধরুন, 21,130 কে কেটে যদি ওপরে উঠে যায়, তাহলে কিন্তু কোটাক ব্যাংকও একটা জবরদস্ত মুভ দেবে, এবং হয়তো কোটাক ব্যাংক তখন নতুন হাই করার চিন্তা ভাবনাও করতে পারে। তারও একটা সম্ভাবনা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কোটাক ব্যাংকের সম্পূর্ণ সম্ভাবনা তৈরি হয়ে বসে রয়েছে কোটাক ব্যাংকের নতুন হাই করার, যদি ওপরে 21,30 লেভেলের ওপরে যদি উঠে সাস্টেন করে যায় কোটাক ব্যাংক। আরেকজনকে আমাদের দেখার দরকার আছে এর সঙ্গে, এসবিআই। এসবিআই কে যদি আমরা দেখি, এসবিআই এর চার্টও মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু এসবিআই এর চার্টে এইচডিএফসি বা কোটাক ব্যাংকের যেরকম ক্ষিপ্রতা আছে, এসবিআই এর চার্টে অতটা ক্ষিপ্রতা এখনো নেই, কিন্তু এরও একটা অল টাইম হাইতে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং এই প্রত্যেকটা এইচডিএফসি কোটাক বাদে বাদবাকি যে
এইচডিএফসি আর কোটাক ছাড়াই যে এসবিআই দেখলাম, এসবিআই মোটামুটি খানিকটা কারেকশন করে তো গিয়েছে, এই এইচডিএফসি আর কোটাক মোটামুটি কারেকশন কমপ্লিট করে গিয়েছে, কিন্তু এসবিআই সেইভাবে কারেকশন কিন্তু কমপ্লিট করেনি। তো এসবিআই এর মুভের তুলনায় অনেক বেশি মুভ এইচডিএফসি ব্যাংক এবং কোটাক ব্যাংকে হওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখতে পাচ্ছি। এবং আবার একবার এই পর্যন্ত দেখার পরে আবার একবার মনে করিয়ে দিই, এখানে উল্লেখ করা সমস্ত স্টক কিন্তু কেবলমাত্র কেস স্টাডিজ পারপাসে আমি বলছি, এবং আমি এগুলোর নিয়ে কি ভাবছি, আমি কি অ্যাকশন নেবো, সেগুলো আপনাদের সঙ্গে আমি আপনাদের সামনে তুলে ধরছি। কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন কিন্তু এখানে নেই, ঠিক আছে। এবং ইন্ডেক্সেও তাই, যেহেতু অনেকগুলো স্টক আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম, সেহেতু এই যে আমাদের এটাকে হিন্দিতে বলে চেতাবনী, বাংলায় যে সাবধান বাণী, সেই সাবধান বাণী আরো একবার আপনাদেরকে শুনিয়ে দিলাম। তো চলুন আবার আমরা চার্টে ফিরে যাই। চার্টে ফিরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এরপরে নিফটি ব্যাংকের পর আমাদের কাছে আছে ইউএসডি আইএনআর। ইউএসডি আইএনআর এর ডেইলি চার্ট যদি আমরা দেখি, একটা জবরদস্ত কনসলিডেশন হচ্ছে, এবং ইউএসডি আইএনআর এই যেখানে নেমেছিল খুব ভালো জায়গা ছিল, এবং ওর আশপাশে গিয়ে কনসলিডেশন শেষ করা উচিত, বা শেষ করা তো বলবো না, আরো নিচে, এখান থেকে নিচে আসা উচিত। ঠিক রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়েছে, সামনের দু সপ্তাহ আশা করছি নিচের দিকে নামবে, এবং 83-50-এর আশপাশে নেমে আসার সম্ভাবনা প্রবল আছে। 83-50 একটা বড় সড়ো সাপোর্ট কিন্তু পেতে চলেছে। 83-50 থেকে 84, 83-50 থেকে 84 এই লেভেলে একটা বড় সড়ো সাপোর্ট পেতে চলেছে ইউএসডি আইএনআর। তারপরে দেখতে হবে সেটা কোন দিকে যায়, কিন্তু আপাতত আমি যেখানে দেখতে পাচ্ছি ইউএসডি আইএনআর কে, তাতে নিচের দিকে আসার সম্ভাবনা প্রবল, কারণ এই যে রাইজিং চ্যানেলটা তৈরি হয়েছে, এটার আরেকটা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা সম্পূর্ণরূপে এখানে তৈরি হয়েছে। সেটা হলে ওটাই কিন্তু আমাদের বাজারকে অনেক বেশি ওপরে নিয়ে চলে যাবে। ইন্ডিয়া ভিক্স যথারীতি কনসলিডেশন করে একটু তো দোলুনি রেখেছে, কিন্তু তাও ঠিক আছে। এতদিন পর্যন্ত নিচে চলছিল, এবার একটু উপরে চলছে, বাট তাও ঠিক আছে, অসুবিধা নেই। বেশি দোলা তো দুলছে না, একটু প্রিমিয়াম না থাকলে পাবলিক খাবে কি। গোল্ড একবার হাই লাগানোর চেষ্টা করলো, পারলো না। দ্বিতীয়বার হাই লাগানোর চেষ্টা করলো, আরএসআই ডাউন ছিল, তৃতীয়বার হাই লাগানোর চেষ্টা করেছে। দেখুন, যদি সামনের সপ্তাহে গোল্ড এখান থেকে উঠে যায় এবং আরএসআই যদি আবার মোটামুটি ধরুন 70-এর উপরে উঠে যায়, তাহলে গোল্ডের র্যালি এখনো কন্টিনিউ হবে বলেই ধরে নেবেন। কিন্তু যদি এখান থেকে ঘুরে যায় বা এর আশপাশে আরেকটুকুনি যদি ওপরে ওঠে, যেখানে হাইটা ছিল তার আশপাশে যদি ওঠে, অর্থাৎ 1 লাখের আশপাশে উঠে যদি সেখান থেকে নামে, আর আরএসআই যদি এইরকম লেভেলেই পড়ে থাকে, তাহলে কিন্তু জানবেন যে ভয়ানক ডাইভারজেন্স হচ্ছে এবং গোল্ডে একটা পুরো ক্র্যাশ আসবে হঠাৎ করে। তো সেটা আমাদের আগে আগে দেখতে হবে, এখন এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সিলভার তো আমার তুলনামূলকভাবে অনেক বেশি ভালো লাগছে গোল্ডের চাইতে, কারণ গোল্ডে একটা র্যালি হয়েছে ঠিকই, সিলভারে কিন্তু কোনো র্যালি হয়নি। এবং সিলভারের চার্ট দেখে যেটা মনে হচ্ছে, যেখানে আছে এটা একটা রেজিস্ট্যান্স, এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স, মানে এই মুহূর্তে কানাও দেখে বুঝতে পারবে এটা একটা রেজিস্ট্যান্স। কিন্তু আরএসআই যেরকম একটা তীব্র আর কি কিং কোবরা স্টাইলে দাঁড়িয়ে রয়েছে, তাতে আমার মনে হচ্ছে আগামী কয়েক সপ্তাহ সিলভার পর পর ওপরে যাবে, এবং সিলভার এখান থেকে অন্তত 20%-এর বেশি মুভ দেওয়া সম্ভব, তার একটা সম্ভাবনা আমি অন্তত এখানে দেখতে পাচ্ছি সিলভারে। সিলভার যথেষ্ট বেশি ভালো লাগছে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে। ক্রুড অয়েল আজকে পড়ে রয়েছে, দেখার কিছু নেই। এখানে একটা ইনভার্স সেল হোল্ডার আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এটা কমপ্লিট হোক বা অন্য কিছু করুক দেখুন, তারপরে এখন এক সপ্তাহ তো এখানে যাবেই ডেলি চার্টে যা হয়েছে। ন্যাচারাল গ্যাস পারলো না সেই জায়গা ছুতে, কিন্তু ওপরে চলে এলো, এবং এখানে আপাতত একটা কনসলিডেশনের রেঞ্জের মধ্যে রয়েছে, আপাতত কনসলিডেটই করবে। ডাও জোন্সকে যদি আমরা দেখি, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এই লাইনকে টানলে একটু ওপর দিয়ে যাবে ঠিকই, কিন্তু এই যে ডবল বটম বানিয়েছিল তার হাই লাগিয়ে এখানে ঠিক জায়গায় রেজিস্ট্যান্স সরি সাপোর্ট পেয়েছে, ঠিক জায়গায় সাপোর্ট পেয়েছে। এবং এই রকম জায়গায় যদি বাজার ডাও জোন্স যদি সাপোর্ট পেয়ে যায়, তাহলে এখানে কনসলিডেশন এসে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কিন্তু উইকলি চার্ট যেটা বলছে, উইকলি চার্টে আরএসআই যেটা বলছে, ডাও জোন্সের ডাউন ট্রেন্ড এখনো বন্ধ হয়নি, এবং ডাউন ট্রেন্ড এইবার আবার শুরু হবে। আগামী কয়েক সপ্তাহ ডাও জোন্স নিচে আসার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে 39,800 পর্যন্ত নেমে আসতে পারে। এখন 41,600 রয়েছে, অর্থাৎ 2000 পয়েন্টের একটা কারেকশন আপাতত কয়েক সপ্তাহের মধ্যে ডাও জোন্সে দেখা যাচ্ছে। যদি সেটা না করতে হয়, তাহলে এই সপ্তাহতেই একে কেটে, এই জায়গা কেটে, অর্থাৎ 42,400 কেটে, কিন্তু 42,500 ধরুন, 42,500-600 কেটে ওপরে উঠে যেতে হবে। অর্থাৎ এখান থেকে 1000 পয়েন্টের ওপরের মুভ করে সাস্টেন করে গেলে তাহলে সম্ভব ওপরে উঠে যাওয়া, নয়তো কিন্তু এখান থেকে একে নিচে আসতে হবে। এবং যদি আমরা নাসডাককে দেখি, তো নাসডাকও একটা চড়াই দিয়েছে, হাইয়ের কাছাকাছি গিয়েছে, গিয়ে একটু গড়বড় করেছে, আরএসআই গড়বড় করেছে।
সামনের সপ্তাহ যদি নিচে গ্যাপটাকে ফিল করে দেয় তাহলে কিন্তু সোজা হুড়মুড় করে নেমে চলে আসবে, নাসডাক হুড়মুড় করে নেমে চলে আসবে। আর যদি গ্যাপটাকে সাস্টেন করে দেয়, উইকলি চার্টে গ্যাপ ভালো করে বুঝবেন, উইকলি চার্টে গ্যাপ খুব রেয়ার হয় এবং উইকলি চার্টের গ্যাপ খুব বড় বড় মুভের জন্য দায়ী থাকে। উইকলি চার্টে যেভাবে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, যদি এই গ্যাপটাকে সাস্টেন করে রাখে তাহলে কিন্তু নাসডাক থামার পাত্র হবে না এবং আবার উপরে উঠে চলে যাবে। এখন দেখতে হবে যে সামনের সপ্তাহে কি করে। উইকলি চার্টের যে গ্যাপ আছে ওটাকে যদি কেটে নিতে পারে, কারণ এটা ডেইলি চার্টের রানওয়ে গ্যাপ তৈরি হয়েছিল, আমি আগেই বলেছিলাম সেই গ্যাপ অনুযায়ী চলেছে, একটা রাউন্ডিং টপ বানিয়েছে ডেইলি চার্টে। আমরা যদি একবার 60 মিনিটের চার্টটাকে খেয়াল করি তাহলে দেখতে পাবো এইটাকে পুরো একদম বইতে এইভাবেই দেখায়, এটাকে বলা হয় রাউন্ডিং টপ। এবং এই রাউন্ডিং টপের পরে একটা গ্যাপ ডাউন হয়, হয়ে সেটাকে কিন্তু পুরো ঘুরিয়ে নিচে নামিয়ে দেয়। এবং সেক্ষেত্রে যদি এটা এত বড় গ্যাপ ডাউন হয়ে নিচে নামে এবং যদি এটা কভার না করে, এটা তখন আইল্যান্ড রিভার্সাল প্যাটার্ন হিসেবেও ধরা হবে। কিন্তু এটা রাউন্ডিং টপ অলরেডি হয়ে গিয়েছে এবং 60 মিনিটের চার্টে ডেলি চার্টেও রাউন্ডিং টপ দেখা যাচ্ছে, একদম কপি বুক প্যাটার্নের রাউন্ডিং টপ তৈরি হয়েছে। যদি এটা কেটে নিচে আসে তাহলে কিন্তু গড়বড় যথেষ্ট হবে, যদিও আরএসআই কিন্তু নাসডাকের খুব ভালো। তো আমরা মোটামুটি সমস্ত ইন্ডেক্স, আচ্ছা আরো কয়েকটি ইন্ডেক্স আমাদের একটু দেখার দরকার আছে। একটা হচ্ছে নিফটি মাইক্রো ক্যাপ ইন্ডেক্স, নিফটি মাইক্রো ক্যাপ ইন্ডেক্স, মাইক্রো ক্যাপ 250 ইন্ডেক্স যথেষ্ট স্ট্রং রয়েছে এই সপ্তাহে এবং ভালো রকম রিভার্সালের সংকেত দিচ্ছে। নিফটি স্মল ক্যাপকে যদি আমরা দেখি সেটাও দেখবো যথেষ্ট স্ট্রং এবং দুর্দান্ত আপ মুভের সম্ভাবনা এখানেও দেখা যাচ্ছে। এবং যদি আমরা এখানে নিফটি মিড ক্যাপকে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব মিড ক্যাপও যথেষ্ট ভালো রয়েছে। এই রকম সিচুয়েশনে ভারতের বাজার সম্পূর্ণ অন্য রকম ভাবে পারফর্ম করবে এবং আশা করছি আগামী দিনে ভারতের বাজার একটা দৃষ্টান্তমূলক বুল মার্কেট দেখাবে। তার কারণ বাজারে এই মুহূর্তে রিটেলার্স সেইভাবে নেই, রিটেলার্সের কাছে সেই মালগুলো রয়েছে যারা সেইভাবে বাড়েনি এবং এই মুহূর্তে রিটেলার্স যারা চটজলতি শেয়ার দেখে বিনিয়োগ করছে তাদেরও কিন্তু সমস্যা আসতে চলেছে, কারণ ম্যাচিওর বুল মার্কেট শুরু হয়ে গিয়েছে 2025-এ। ম্যাচিওর বুল মার্কেট কেবলমাত্র এডুকেশনকেই রিওয়ার্ড দেবে, অর্থাৎ যাদের মার্কেট নিয়ে শিক্ষা রয়েছে কেবলমাত্র তারাই প্রফিট করবে, বাদ বাকি অন্য কারোর জন্য কিন্তু শেয়ার বাজারে এই মুহূর্তে ভারতের বাজার থাকবে না। তো সবাই শিখে পড়ে নিয়ে ভালোভাবে বাজারে বিনিয়োগ করুন এবং প্রচুর প্রফিট করুন শেয়ার বাজার থেকে, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভোলেনাথ।